আসলে এরা ধর্মর সাথে এদের কোনো সম্পর্ক নেই, এরা ব্যবসায়ী। কখনো ধর্ম, কখনো জাত, কখনো খাবার ইত্যাদিকে ধরে এরা ব্যবসা করে। তৃণমূল এবং বিজেপির ওপরে এত সুন্দর সেটিং যে শুভেন্দু অধিকারীর গত 10 বছর তিনি দলে ছিলেন, তাহলে ওনার দুর্নীতি এটা ওটা নিয়ে তৃণমূল যা মুখে বলছে সেগুলো নিয়ে কেন বিধানসভায় বা পুলিশের কাছে বা অমুক তমুক জায়গায় কোনো তথ্য পেশ করছে না? শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন মাদ্রাসার সম্পর্কে ভালো ভালো কথা বলতেন, আপনি ইউটিউবে একটু পুরনো ভিডিও খুঁজলেই পাবেন। তখন মাদ্রাসা সম্পর্কে বা তখন অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সম্পর্কে শুভেন্দু অধিকারী যা যা বলেছিলেন সেইটা তখন তার রাজনীতির পক্ষে সহায়ক ছিল। এখন দল বদলেছেন, বিজেপি না থাকলে তৃণমূলের নেতারা জামিন পেতেন না, এবং তৃণমূল না থাকলে বিজেপি আদানির ইস্যুতে যখন নাকানি চোবানি খাচ্ছে সংসদে, তৃণমূল এসে তাকে সাহায্য করেছিল। সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে যে খবর এসছে যে শুভেন্দু অধিকারীর ওপর বাংলাদেশের জঙ্গিরা হামলা করবেন এমন একটি খবর আসছে, কিন্তু সেখান থেকে অমিত শাহ মন্ত্রক একেবারে দেখা গেল শুভেন্দু অধিকারীর সমস্ত নিরাপত্তা পরিবর্তন করে দিলেন। শুভেন্দু অধিকারী রাজ্যের যে কোনো জায়গায় যাবেন, রাজ্যের তরফ থেকে সেই সমস্ত জায়গার সমস্ত তথ্য পৌঁছে দিতে হবে শাহ মন্ত্রকের কাছে। তাহলে কি সত্যি বাংলাদেশি জঙ্গিরা এরকম একটা পরিকল্পনা করতে পারেন? যে কোনো লোকের ক্ষেত্রে যদি ইন্টেলিজেন্স খবর পায় যে এরকম আক্রমণের সম্ভাবনা আছে, তাকে নিরাপত্তা দিতে পারে। কিন্তু এই যে একের পর এক তৃণমূলের ছোট মেজো সেজো নেতারা রাজ্য সরকারের নিরাপত্তারক্ষী নিয়ে চলছেন, এবং বিজেপির ছোট বড় নেতারা কেন্দ্রীয় সরকারের নিরাপত্তারক্ষী নিয়ে চলছেন, এটা কার্যত একটা স্ট্যাটাস সিম্বলের জায়গা, ওজন দেখানোর জায়গা, ক্ষমতা দেখানোর জায়গা হয়ে যাচ্ছে, যেটা অপ্রয়োজনীয়। বিজেপির সমস্ত নেতাদের এই কেন্দ্রীয় সরকারি নিরাপত্তা নিয়ে চলাটার মানেটা কি, এটা আমরা বুঝতে পারি না, সাধারণ মানুষও বুঝতে পারে না। অতীতে বরং এটা আমরা জানতাম যে বেশি নিরাপত্তারক্ষী নিয়ে চললে সাধারণ মানুষের থেকে দূরে চলে যায় লোকে। এখন দেখছি উল্টো হয়ে গেছে, স্ট্যাটাস সিম্বলের মতো করে একের পর এক নেতারা রাজ্য বা কেন্দ্রের নিরাপত্তারক্ষী নিয়ে চলছেন। এই ধরনের কাজ কারবার, এই যে ক্ষমতার দম্ভে এত এত নিরাপত্তারক্ষী নিয়ে চলা, এতে সাধারণ মানুষের কোনো উপকার হচ্ছে বলে আমাদের মনে হয় না। হ্যাঁ, নিজের ভালো লাগা, নিজের গাড়ির সামনে হুটার চলে যাওয়া, কি কাতারে কাতারে কেন্দ্রীয় বাহিনী ইত্যাদি থাকা, এইটাতে নিজের ভালো লাগতে পারে। কিন্তু যে মানুষের ভোট পেয়ে আমরা নির্বাচিত হই, যে মানুষের ভোট পেয়ে আমরা সরকারে যাই মানুষের জন্য কাজ করব বলে, তাতে মানুষের আখেরে কোনো লাভ হয় না। এত এত লাখো লাখো সাধারণ মানুষ কোথাও হামলা হলে, সমস্যা তৈরি হলে তাদের কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, এইটাই আসলে প্রাইম টার্গেট হওয়া উচিত সরকারের। অর্জুন সিং তো এর আগেও বলেছেন যে রাশিয়ান বিষ আসছে তাদেরকে মারার জন্য, বর্তমানে আবার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে বাংলাদেশি জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছেন তাদেরকে মারার জন্য। এতগুলো কথা যদি অর্জুন সিং জানতেন, তাহলে মাঝখানে কিছুদিন তৃণমূলে কেনই বা গেলেন, এই প্রশ্নের উত্তর আমি আজ অব্দি কারুর থেকে পাইনি। কথাটা হচ্ছে যে এদের তো নীতি আদর্শ বলে কিছু নেই, এরা গোটাটা জলাঞ্জলি দিয়েছেন শুধুমাত্র পয়সা রোজগারের জন্য, নিজের ক্ষমতার জন্য, পকেট ভরার জন্য। ফলে যখন যেদিকে ক্ষমতা, যখন যেদিকে পকেট ভরা, তখন বিজেপি হোক তৃণমূল হোক সেই দিকে চলে যান। ফলে এবং যখন উল্টো দিকে যান, তখন নিজের পুরনো দল সম্পর্কে, প্রাক্তন দল সম্পর্কে গরম গরম কথা না বললে বাজারে দর থাকে না। ফলে এই ধরনের কথাগুলো আসে, এই ধরনের কথাকে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। মুর্শিদাবাদ রেল লাইন থেকে দেখা গেল যে নাশকতার ছক করার জন্য দুজন হিন্দু যুবককে ধরা হলো। আমি হিন্দু যুবক বারবার কথাটা উচ্চারণ করছি, তার কারণ হচ্ছে বারবার বিজেপি দাবি করছে যে জঙ্গি তৈরি করে মাদ্রাসা, জঙ্গি মুসলমানরা। তাহলে আজকে যে হিন্দু যুবকরা ধরা পড়লেন, এটাকে নিয়ে বর্তমান মেনস্ট্রিম সংবাদ মাধ্যম কিন্তু একেবারে চুপ। এখন এরকমও কথা সমালোচকরা বলেছেন যে যদি আজকে তারা ধরা না পড়তেন, হয়তো নাশকতাটা যদি ঘটতো, তারা মুসলমান যুবক বলে তাদেরকে ধরে নেওয়া হতো। তাহলে আজকে তাদেরকে নিয়ে কোনো রকম সংবাদ নেই কেন? বামপন্থীরা আমরা এটা বরাবর বলে এসেছি যে সন্ত্রাসবাদীদের আসলে কোনো জাত হয় না, সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ইত্যাদি যা কিছু হতে পারে। কিন্তু যখন অন্য কোনো একটা ঘটনা ঘটে এবং বিজেপির তাতে ধর্ম জাতের রাজনীতি করার সুবিধা হয়, তখন বিজেপি সেখানে ধর্মের কথা বলে। কিন্তু আবার উল্টো দিকে বিজেপি কোনো ধর্মের কথা বলতে চায় না। শুধু বিজেপি কেন, বিজেপি হোক তৃণমূল হোক, যে কেউ এই রাজনীতি করার চেষ্টা করে, কারণ ধর্ম জাতের ভিত্তিতে ওরা নিজেদের ভোট ব্যাংকে সংহত করার চেষ্টা করে। আজকে সকালবেলা পরিযায়ী শ্রমিকদের যে দলটা দক্ষিণ ভারতে গেছে, সেই ট্রেনের কামরার মধ্যে কে হিন্দু কে মুসলিম আপনি খুঁজে পাবেন না।
আর যারা ওই মুর্শিদাবাদের রেল লাইনের ধারে বোমা রাখলো তার মধ্যেও কে হিন্দু, কে মুসলিম, কে অন্য জাত, তারা সেটা খুঁজে পাবেন। সন্ত্রাসবাদীদেরও কোনো ধর্ম হয় না, যে মানুষ দুবেলা দুমুঠো ভাত খেতে পায় না তারও কোনো ধর্ম হয় না, আর যার আবাস যোজনার ঘরের টাকা লুট হয়ে গেছে তারও আসলে কোনো ধর্ম হয় না। এটা তৃণমূল বিজেপি যত দ্রুত বোঝে ততই ভালো। যেমন প্যালেস্তাইনের ঘটনায় যখন বামপন্থীরা লড়াইতে নেমেছিল, বিজেপি বলতো বিদেশিদের জন্য এত কিছু করছে, অথচ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় কিন্তু বিজেপিকেও পথে নামতে হয়েছে। ফলে গোটা বিশ্বজুড়ে সংখ্যালঘুদের পাশে যেমন বামপন্থীরা আছে, গোটা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদীদের কোনো ধর্মজাত নেই, এই কথাটাও আমাদের বারংবার বলে যেতে হবে। সে মেইন স্ট্রিম মিডিয়া দেখাক বা না দেখাক, সত্যকে বারংবার করে মানুষের কাছে তুলে ধরে যেতে হবে। শুভেন্দু অধিকারী বলছেন মাদ্রাসা জঙ্গি তৈরি করে। শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন মাদ্রাসার সম্পর্কে ভালো ভালো কথা বলতেন, আপনি ইউটিউবে একটু পুরনো ভিডিও খুঁজলেই পাবেন। তখন মাদ্রাসা সম্পর্কে বা তখন অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সম্পর্কে শুভেন্দু অধিকারী যা যা বলেছিলেন সেইটা তখন তার রাজনীতির পক্ষে সহায়ক ছিল। এখন দল বদলেছেন, এখন রাজনীতি বদলে গেছে, ফলে নীতি আদর্শ বিসর্জন দিয়ে নিজের যতটুকু ক্ষমতা ইত্যাদি হয়েছে সেটা বিজেপির কাছে জমা দিয়ে যাতে ওনার পিছনে ইডি সিবিআই না পড়ে, ফলে এখন ওনাকে বিজেপির লাইন অনুযায়ী কথা বলে যেতে হবে, এটা ওনার রাজনৈতিক বাধ্যবাধকতা। কিন্তু তাতে করে আসলে সত্যটা কখনো চেঞ্জ হয় না। সন্ত্রাসবাদের আসলে কোনো ধর্ম হয় না। বিজেপি যতই এটা লোক দেখানোর চেষ্টা করুক, নির্ভয়ার যারা নির্যাতনকারী, আপনি যদি তাদের ধর্মজাতের হিসেব দেখতে থাকেন, বিলকিস বানুর যারা নির্যাতনকারী তাদের যদি ধর্মজাতের হিসেব দেখতে থাকেন, তাহলে আসলে বিজেপির কথাটা এস্টাবলিশ হয় না। এস্টাবলিশ হয় ওই কথাটা যে সন্ত্রাসবাদীদের কোনো জাত ধর্ম হয় না। বেলডাঙ্গার ঘটনা তো আরএসএস এর চক্রান্ত একেবারে প্রমাণিত হয়ে গেল। বেলডাঙ্গায় নির্বাচনের আগে যারা সব বড় বড় গরম গরম ডায়লগ দিয়ে মানুষকে ভাগ করার চেষ্টা করলেন, কোথাও কোথাও কার্যত খানিকটা এগিয়েও গেলেন, পুলিশ প্রশাসন তারা কোনো ব্যবস্থা নিল না, তাদেরকে আমরা দেখছি এক বিধায়কের বাড়িতে নেমন্তন্নতে একেবারে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে গলায় ছবি তুলতে। আসলে এরা ধর্মর সাথে এদের কোনো সম্পর্ক নেই, এরা ব্যবসায়ী, কখনো ধর্ম, কখনো জাত, কখনো খাবার ইত্যাদিকে ধরে এরা ব্যবসা করে। ফলে সেই ব্যবসার কাজ মিটে যাওয়ায় গলায় গলায় দাঁড়িয়ে পড়েছে, অথচ তাদের জন্য যে কত মানুষ ক্ষতিগ্রস্ত হলেন এটা হিসেবে থাকছে না। এটাই বামপন্থীদের কাজ, এটাই এই সময় যুক্তিবাদী মানুষদের কাজ, যে এই ধরনের ঘটনাগুলোকে বারংবার মানুষের সামনে তুলে ধরা, যে এই ধরনের উস্কানিতে যাতে মানুষ ভেসে না যান, উস্কানি কারা ছড়াচ্ছে তাদেরকে যাতে মানুষ আইডেন্টিফাই করে তাদেরকে এই রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে পারেন, এই কাজটাই আমরা বারংবার করার চেষ্টা করি। শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে দাঁড়িয়ে তো অসাংবিধানিক বিভিন্ন কথা বলছেন, মন্তব্য করছেন, কুমন্তব্য, যেটা আমি একদম বলতে চাই, আপাতত আমি বলতে চাইছি না কথাটা কোট আনকোট, কিন্তু কথাটা তিনি উচ্চারণ করছেন তৃণমূলের বিরুদ্ধে, সেই কথাটা কতটা আশানুরূপ? আশা নিরাশার ব্যাপার নেই। তৃণমূল এবং বিজেপির ওপরে এত সুন্দর সেটিং যে শুভেন্দু অধিকারীর গত 10 বছর তিনি দলে ছিলেন, তাহলে ওনার দুর্নীতি এটা ওটা নিয়ে তৃণমূল যা মুখে বলছে সেগুলো নিয়ে কেন বিধানসভায় বা পুলিশের কাছে বা অমুক তমুক জায়গায় কোনো তথ্য পেশ করছে না? আমাদের কাছে কোনো খবর নেই। আবার উল্টোটাও হচ্ছে, কিন্তু যারা বিজেপিতে চলে গেলেন বা বিজেপির এখন শুভেন্দু অধিকারী চলে গেছেন, গত বছর ওই যে তিনি তারিখ পে তারিখ 3টে ডেট ঘোষণা করেছিলেন, সম্ভবত এই ডিসেম্বর মাসে এ অ্যারেস্ট হবে, ও অ্যারেস্ট হবে, আমরা কাউকে অ্যারেস্ট হতে দেখলাম না। শুভেন্দুবাবু বলছেন যে পেট্রাপোল বেনাপোল সীমান্তে নাকি কি ব্যবসা বন্ধ হয়ে যাবে নাকি, উনি গেলেন বাণিজ্য বন্ধ করে দিতে, অথচ কেন্দ্রীয় সরকার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। ফলে এটা বুঝে নিতে অসুবিধা হয় না যে এটা হাতির দাঁতের মতো ব্যাপার, একটা দাঁত দেখানোর একটা দাঁত খাওয়ার। ফলে শুভেন্দু অধিকারীকে দিয়ে একদিকে উগ্র সাম্প্রদায়িক প্রচার, আরেকদিকে কেন্দ্রীয় সরকার তার কাজ করে যাবে, এইভাবে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হবে, সেটা মানুষ ধরে ফেলছেন ক্রমাগত। আরও আমাদের এইটা প্রচারের মধ্যে নিয়ে আসতে হবে যাতে এই ধরনের ব্যবসা, এই ধরনের নোংরা রাজনীতি যা পশ্চিমবাংলায় আগে ছিল না, সেটা ভবিষ্যতে না থাকে। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির নামে তোলাবাজি তোলার অভিযোগ, এবং সেই অভিযোগে সম্প্রতি যাকে তলব করা হলো তিনি কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। কোচবিহারের বিজেপি বিধায়কের নামে তোলাবাজির অভিযোগ, তাও আবার তৃণমূলের অভিষেক ব্যানার্জির নাম করে। তৃণমূল বিজেপির মধ্যে যে সুন্দর একটা বন্ধন রয়েছে, জোট রয়েছে, এগুলো এইসব ঘটনার মধ্যে দিয়েই প্রকাশিত হয়। এই আবার কিছুদিন পর 26-এর নির্বাচন আছে, তার আগে আপনি আবার 21-এর রিপ্লে দেখবেন তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার লড়াই। তো যে নীতি আদর্শ বিসর্জন দিয়ে তৃণমূল থেকে বিজেপিতে চলে গেল, সে আবার কিছুদিন বাদে ওই নীতি আদর্শ বিসর্জন দিয়ে আবার পুরনো দলে ফিরে চলে আসতে পারে। কেউ কাউকে তার জন্যে অভিযুক্ত করে না, দোষারোপও করে না। বিজেপি না থাকলে তৃণমূলের নেতারা জামিন
পেতেন না, এবং তৃণমূল না থাকলে বিজেপি আদানির ইস্যুতে যখন নাকানি চোবানি খাচ্ছে সংসদে, তৃণমূল এসে তাকে সাহায্য করেছিল। এই ধরনের গিভ অ্যান্ড টেক পলিসির মাধ্যমে আসলে তৃণমূল বিজেপির মধ্যে যে সুন্দর জোট, সেইটা ভারতবর্ষে এগিয়ে যাচ্ছে। বিজেপির সদস্য সংগ্রহ অভিযান আমরা দেখতে পেলাম, এবং সেই সদস্য সংগ্রহ অভিযানে অর্ধেক লক্ষ্যমাত্রাও পূরণ হলো না। এমনকি তমলুক কাঁথে, যেগুলো শুভেন্দু অধিকারীর জায়গা একদম বলবো, সেখান থেকেও কিন্তু সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্ধেক পূরণ হয়নি। কেন? সদস্য সংগ্রহ মানে তো আসলে যে সংগঠন বা রাজনৈতিক দল করছি তার নীতি আদর্শ দাবি বুঝিয়ে মানুষকে সদস্য করা। একটা ফোনে আপনার মিস কল চলে গেল, কত লোকের ভুলে কত নাম্বারে মিস কল চলে যায়। এটা মিস কল দিয়ে মেম্বারশিপ করাটা আদৌ কোনো মেম্বারশিপ নাকি? ওগুলো আসলে মানে ছোট বাচ্চাদের খেলার মতো ঘটনা। ফলে এই সদস্য সংগ্রহটাই গোটাটা একটা মানে ফার্স বলে আমার ধারণা। কারণ নীতি আদর্শের কথা না বুঝিয়ে এই সদস্য সংগ্রহ হচ্ছে কি করে? আমি দেখলাম বিজেপির নেতারা বিভিন্ন জায়গায় সদস্য সংগ্রহ করাচ্ছেন, একজন মহিলা তার বিবাহ বাসরে গিয়ে সদস্য সংগ্রহ হচ্ছে। বিজেপির নেতা কি তাকে মনুবাদের কথা বলেছিলেন যে আসলে উন্নাও হাতরাসে বিজেপি মহিলাদের প্রতি কি দৃষ্টিভঙ্গি নিয়ে চলে, বিলকিস বানুর ঘটনায় কি হয়েছিল সেগুলো বলে কি তাকে সদস্য সংগ্রহ করা হলো? নিশ্চয়ই হয়নি। ফলে এই সদস্য সংগ্রহের ব্যাপারটা একটা লোক দেখানো ব্যাপার, হাস্যকর ব্যাপার। নীতি আদর্শ দিয়ে বুঝিয়ে তবেই সদস্য সংগ্রহ করা উচিত, যেভাবে বামপন্থী সংগঠনগুলো করে।